গুড মর্নিং স্টুডেন্টস। আজকে আমরা ঘনবস্তু পড়ব জ্যামিতি বইয়ের দ্বিতীয় অধ্যায়। ঘনবস্তু কাকে বলে প্রথমে সেটা আমাদের আগে জানা দরকার। ঘনবস্তু মানে যার ভিতরে কিছুটা পদার্থ আছে। যেমন ধরো এই ইরেজার, এর ভিতরে কি পদার্থ আছে? একটা কভার আছে কাগজে, আর মেন যে জিনিসটা এটা একটা রাবার আছে, মানে কিছুটা বস্তু এর ভিতরে আছে, যেটা ঘনত্ব আছে, সেজন্য এটাকে বলা হচ্ছে ঘনবস্তু। এরকম একটা পাথরও একটা ঘনবস্তু। আবার যেমন স্প্রে বোতল আছে, এখানে এটা একটা ঘনবস্তু, একটা বাক্স ঘনবস্তু। আর কি ঘনবস্তু আমরা দেখতে পাই যে কিছুটা স্থান দখল করে থাকে। এই যে আমরা টেবিল, চেয়ার, বই, খাতা, একটা ইট বা বাস, সমস্ত কিছু বস্তু যা কিছুটা জায়গা থাকার জন্য কিছুটা জায়গা দখল করছে, সেটাকে আমরা বলছি ঘনবস্তু। এরকম যদি প্রশ্ন আসে যে ঘনবস্তুর কয়েকটা নাম বলো, বা তোমার স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে যে কয়েকটি ঘনবস্তুর নাম লেখো, তাহলে কিন্তু এগুলো তোমরা কিন্তু বলবে মনে করে। ক্লাসরুম থেকে শুরু করে রাস্তাঘাটে বা আশ্রম সবই ঘনবস্তু। এই ঘনবস্তুর কিছু বৈশিষ্ট্য আছে, যেরকম এই ঘনবস্তু সবসময় তিন দিকে বিস্তৃত থাকছে। তিন দিকে, যেমন দেখো, আমি যদি এই ইরেজারটার কথাই বলি, এটা আমি যদি রেখে দিলাম, তাহলে কি আছে, এই লম্বে কিছুটা জায়গা নিয়েছে, আবার দেখো চওড়ার দিকে কিছুটা জায়গা নিয়েছে, আবার কিছুটা হাইট আছে, কিছুটা উচ্চতাও আছে, মানে তিনটে জায়গা কিন্তু দখল করছে। একদিক দুই দিক তিনটে দিক জায়গা কিন্তু ও নিচ্ছে। যে কোনো ঘনবস্তু কিন্তু সেটাই নেবে। এই পাথরটাও নিচ্ছে, এই বোতলটাও কিন্তু নিচ্ছে, এই বোতলটা নিচ্ছে তুমি। আর এই যে একটা বাক্স আছে, দেখো এই বাক্সটা অনেক বড়, এই বাক্সটা অনেকটা জায়গা নিয়েছে, তুলনায় কিন্তু এই ইরেজারটা কিন্তু কম জায়গা নিয়েছে, কিন্তু জায়গা নিয়েছে। তাহলে আমি ঘনবস্তুর কিন্তু যে প্রধান বৈশিষ্ট্য হলো এর তিনটে দিকে বিস্তৃত থাকে। এটাকে বলা হয় দৈর্ঘ্য দিক, এটাকে বলা হয় চওড়া, যেটাকে আমরা বলি প্রস্থ দিক, আমরা চলতি কথায় বলি চওড়া। আর লম্বা দিকটাকে বলি দৈর্ঘ্য, আর এই চওড়ার দিকটাকে আমরা ভালো কথায় বলি প্রস্থ। আর এখানে রেখে দেওয়ার পর, কোনো একটা সমভূমিতে রেখে দেওয়ার পর সেই জায়গাটা যতটা উঁচু হয়ে থাকে সেটাকে আমরা বলি উচ্চতা। উঁচুটা আসলে উচ্চতারই একটি রূপ, কথাটারই একটা রূপ। তাহলে আমার ঘনবস্তুর কিন্তু এই তিনটে দিকে কিন্তু বিস্তৃত থাকবে, যে কোনো ঘনবস্তুই হোক না কেন। এই তিনটে দিককে বলা হয় তিনটে মাত্রা। ভালো ভাষায় এটাকে বলা হয় তিনটে মাত্রা। তাহলে ঘনবস্তুর তিনটে মাত্রা থাকছে, কি কি? দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। এই ইরেজারের থেকে দেখো, এই যে আমি বাক্সটা যদি আমি কনসিডার করতে বলি, এই বাক্সটা, তাহলে এরও দেখো কিছুটা দৈর্ঘ্য আছে, কিছুটা প্রস্থ আছে, কিন্তু ইরেজারের থেকে বড় কিন্তু আছে, হাইটও আছে, হাইটটা অনেক বড়, অনেক উঁচু আছে। তাহলে আমার যে কোনো ঘনবস্তুরই কিন্তু তিনটে মাত্রা থাকছে। তাহলে পরীক্ষা যদি আসে ঘনবস্তুর মাত্রা কয়টি, উত্তর হবে তিনটি। মাত্রা তিনটি কি কি বলবে? দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা। এবার আসি ঘনবস্তুর প্রকারভেদ বা ঘনবস্তুর বৈশিষ্ট্য। একটা হলো গিয়ে তোমার প্রকারভেদটা পরে আসছে। ঘনবস্তুর বৈশিষ্ট্য তাহলে কি কি লেখা থাকবে? দেখো পেজ নাম্বার 5-এ আছে। ঘনবস্তু মাত্রই ত্রিমাত্রিক হবে, এর ঘনবস্তু দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা থাকবে, এই তিনটে হলো মাত্রা। এই তিনটে যে দিকের কথা বললাম, প্রতিটা দিককে একটা মাত্রা নামে ডাকা হয়। তাহলে তিনটে মাত্রা, দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা। এটা কি হতে পারে? একটা ঘনবস্তু নিরেট হতে পারে, মানে একদম সলিড, কোনো ফাঁপা নেই, ভিতরে কোনো মানে ফাঁকা জায়গা নেই। কিন্তু ধরো বোতলটা, ধরো ভিতরে দেখো ফাঁকা জায়গা আছে, এর আমি লিকুইডটা ফিল করেছি, ওটা তো আলাদা পয়েন্ট। কিন্তু আমরা বোতলটা আসলে যদি ফাঁকাই কিনেছিলাম, তৈরি হয়েছে ফাঁকা, ভিতরটা ফাঁকা, তাহলে এটা একটা ঘনবস্তু, এটা একটা ঘনবস্তু, এটা নিরেট, এটা হলো ফাঁপা। দেখো কিছুটা জায়গা এখনো খালি আছে। আর এর এক বা একাধিক তল থাকতে পারে। কীরকম? এখানে কটা তল আছে? দেখো অনেকগুলো তল আছে। তল মানে সেই সমান জায়গাটা, একটা, দুটো, তিনটে, এই যে একটা তলা। এই তলগুলো হচ্ছে তোমার থাকবে এক থাকতে পারে, মিনিমাম একটা থাকবে, একের বেশিও থাকতে পারে। হ্যাঁ, যেমন এই বোতলের কটা তল আছে দেখো, এই গাটা একটা আছে, আর এখানে একটা আছে, এখানে একটা আছে, ঠিক আছে। এটা একটা তল, এটা একটু ছোট তল, একটা বড় তল, অনেকগুলো তল নিয়ে কিন্তু অনেকগুলো ছোট ছোট অংশ কিন্তু এখানে জুড়ে এটা বানানো হয়েছে।
এবার আসছি আমি ঘনবস্তুর প্রকারভেদ। ঘনবস্তুর প্রকারভেদ কীরকম, কাকে বলে? ঘনবস্তু আসলে দুই রকমের, একটা হয় সুষম ঘনবস্তু, একটা অসম ঘনবস্তু। সুষম ঘনবস্তু কাকে বলে? যেটার আকার হলো একটা সামঞ্জস্যপূর্ণ। যেমন দেখো, এই দিকটার তলাটার মাপ আর এই দিকটার তলাটার মাপ কিন্তু সেম টু সেম, আবার এই দুটো প্রান্তও কিন্তু একই রকম। অর্থাৎ এই একটা তলের সঙ্গে তাহলে পুরো আকারটা হচ্ছে তোমার সামঞ্জস্যপূর্ণ, দেখতে ভালো লাগবে। এই বাক্সটা যেটার মধ্যে সামঞ্জস্যপূর্ণ, ঠিক আছে? তারপরে ধরো এই আকারটা দেখো, পুরো সমান মাপের, এবড়ো খেবড়ো কিচ্ছু নেই, তাহলে আমি বলবো এটা একটা কিন্তু সামঞ্জস্যপূর্ণ বস্তু, ঘনবস্তু। কিন্তু এই যে পাথরটা যে তুমি যদি ভাবো, দেখো এক জায়গায় উঁচু এক জায়গায় নিচু, আর যে নিচুটা সেটাও নয়, ঢালু হয়ে নেমে গেছে, ঢালু হয়ে নেমে গেছে, সে ঢালুটা আবার ভীষণভাবে এবড়ো খেবড়ো, তাহলে এটাকে আমরা বলবো অসম ঘনবস্তু। সেরকম অসম ঘনবস্তুর কী হতে পারে? এটা যেমন একটা ভাঙা পাথর আছে, সেরকমভাবে ভাঙা ইটের টুকরো হতে পারে, হ্যাঁ। তারপরে পর্বত পাহাড় এগুলো সবই কিন্তু মানে আকারটা একটা সামঞ্জস্যপূর্ণ নয়, সেইগুলোকে আমরা বলবো অসম ঘনবস্তু। তাহলে ঘনবস্তু দুই প্রকার, সুষম ঘনবস্তু আর অসম ঘনবস্তু। সুষম ঘনবস্তু যার আকারটা সামঞ্জস্যপূর্ণ, তাকে আমরা বলবো সুষম ঘনবস্তু। আর যার যার আকারটা সামঞ্জস্যপূর্ণ নয়, তখন আমি সেটাকে বলবো অসম ঘনবস্তু। এবার কিছু সুষম ঘনবস্তু আমাদের কিন্তু বইয়ে আছে, কিছু সুষম ঘনবস্তু কিন্তু আমরা পড়াশোনা করব। দেখো, আমরা আছি পেজ নাম্বার 6-এ আছি, 6 নম্বর পৃষ্ঠায় কিছু ঘনবস্তু আমরা পড়ব। কীরকম? আয়তঘন, ঘনক, চতুস্থলক, বহুতল, গোলক, প্রিজম, শঙ্কু, বেলন, এগুলো কিন্তু আমরা পড়বো, এগুলো আমাদের সিলেবাসে আছে। আমরা দেখো, আমাদের একটা জিওমেট্রি বক্স, এখানে আমাদের সমস্ত সেগুলো কিন্তু এক এক করে রাখা আছে, সেগুলো আমি তোমাদের দেখাবো। এবার আমরা কতগুলো সুষম ঘনবস্তু সম্বন্ধে ভালো করে জানব। তোমাদের সিলেবাসে যেগুলো আছে সেগুলোর নাম একটু আগে বললাম, আমি আর একবার বলে দিচ্ছি। সমকোণী চৌকোণ, ঘনক, চতুস্থলক, তারপরে আছে গোলক, চোঙ বা বেলন, শঙ্কু, তারপরে আছে তোমার পিরামিড, আর আছে প্রিজম। এই সবগুলো ঘনবস্তু সম্বন্ধে আমরা কিন্তু একটু একটু করে আমরা শিখব। এদের বৈশিষ্ট্য কী, এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমরা পড়বো। কাকে বলে এবং বৈশিষ্ট্য কী, দুটোই আমরা কিন্তু এক এক করে আসছি। প্রথমে আমরা বলছি আয়তঘন বা সমকোণী চৌকোণ। এটা কীরকম? যে ইটের যে আকার, বা যেমন ধরো এই ইরেজার যে আকারটা, এটাকে আমরা বলছি আয়তঘন। কীরকম আয়তঘন কাকে বলছে? এর প্রতিটি তলই কিন্তু আয়তাকার। আয়তক্ষেত্র তোমরা নিশ্চয়ই জানো যে এরকম একটা চৌকো জায়গা, যার দুটো সাইডের মধ্যে এই দুটো সাইড পরস্পর প্যারালাল হবে, তো তোমরা আস্তে আস্তে জানতে পারবে। এখানে বইয়ের সংজ্ঞা যেটা আছে, যে প্রতিটি তল আয়তাকার এবং তার পাশের প্রতিটি তল তার পাশের তলগুলির সাথে সমকোণে নত থাকে। তো সমকোণ কাকে বলে? এই যে সুন্দর কোণাটা, এটাকে সমকোণ বলছে। আমরা সমকোণ আরও পরে ডিটেলসে পড়বো, আপাতত এইটুকু জেনে রাখবো। এই যে জিনিসটা একটা তল থেকে আরেকটা তলে যে নামছে, এই যে কোণাটা তৈরি হয়েছে, কোণাটা, এই ধরনের কোণকে কিন্তু বলছে তোমার সমকোণ। বুঝা গেল? এই কোণটা কিন্তু সমকোণ নয়। যেমন ধরো, এই যে ধরো একটা এখানে এই আকারটাকে ধরো ত্রিভুজ বলছে, এই ত্রিভুজের যে তিনটে কোণা আছে, এই কোণটা কিন্তু সমকোণ নয়, এর মাপ আলাদা। আর এখানে এই কোণাটা দেখো, এই কোণাটা একদম, এই দুটো একদম স্ট্রেট নেমে গেছে, এটা সোজা হয়েছে, এটা পুরো স্ট্রেট নেমে গেছে লাইনটা, ঠিক আছে? তো আমি যখন এইভাবে রাখছি, এটাকে এইভাবে রাখছি, তখন কিন্তু এই কোণাটা কিন্তু সমানভাবে নামেনি। দেখো, কোণাটা যেন একটু সরু, একটু কম, আর এই কোণাটাকে বলা হয় সমকোণ। এরকম আকারযুক্ত বস্তুগুলোকে বলা হবে আয়তঘন, যার প্রতিটি তল আয়তাকার।
প্রতিটি তল আয়তাকার হতে গেলে আমার কিন্তু কোণগুলো কিন্তু সমকোণ হতে হবে। তাহলে যার প্রতিটি কোণই সমকোণ এবং প্রতিটি তল আয়তাকার সেটাকে আমরা বলছি আয়তঘন। এটা একটা স্যাম্পল কাঠের এখানে দেওয়া আছে, আমি একটা উদাহরণ দেখিয়ে দিলাম ইরেজার। তাহলে এরকম আকার আর কিসের কিসের থাকে বলো? একটা ইট থাকতে পারে, থান ইট মানে গোটা ইট, গোটা ইটকে থান ইট বলে, বইয়ে সেরকমই লেখা আছে হয়তো। তারপরে ইট, ডাস্টার, বই, বাক্স, পেন্সিল বাক্স, যেমন এই যে বাক্সটা দেখালাম একটু আগে, এই বাক্সটাও কিন্তু তোমার কি হচ্ছে আয়তঘন। এটা আয়তঘন, দেখো সব দিকে কিন্তু আয়তাকার। অতএব আমার আয়তঘন কাকে বলে এবং আয়তঘনের কয়েকটা উদাহরণ তোমাদের কিন্তু পরীক্ষায় আসতে পারে। আরও কিছু বৈশিষ্ট্য আছে, সেগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। এই যে এক একটা তল আছে, এতে একটা তল, দুটো তল, তিনটে তল, টোটাল কিন্তু কটা তল আছে? 6টা তল আছে। এই চারদিকে 4টে, আর এদিকটা হলো 5, চারিদিকটা হলো 6, 6টা তল আছে। তাহলে আয়তঘনের কিন্তু 6টা তলই থাকবে। আর এই যে কোণ, এই যে শীর্ষবিন্দু, মানে এই যে অনেকগুলো তল যে বিন্দুতে মিলিত হচ্ছে, এই কোণাগুলো, এই কটা আছে বলো? এগুলোকে শীর্ষবিন্দু বলে। এই কোণা কটা আছে এখানে কাউন্ট করো, 1 2 3 4, তারপর 5 6 7 8। তাহলে শীর্ষবিন্দু হলো 8টা, তল হলো 6টা, শীর্ষবিন্দু হলো 8টা। এবার কটা ধার আছে সেটা দেখো, কটা ধার আছে, এখানে কটা ধার আছে দেখো। দুটো তল যেখানে মিলিত হচ্ছে, যে অংশটাই মিলিত হচ্ছে, পরস্পরকে ক্রস করছে, সেই অংশটাকে বলা হচ্ছে ধার। তাহলে এখানে ধার বা প্রান্ত কটা আছে? এখানে দেখো কাউন্ট করছি, 1 2 3 4। তাহলে এদিকে আরও 4টে, 8 9 10, মানে এই দুটো কাউন্ট হয়ে গেছে অলরেডি, 9 10 11 12। তাহলে ধার বা প্রান্তে কি আছে? 12। তাহলে তলের সংখ্যা হলো 6, কোণের সংখ্যা বা শীর্ষবিন্দুর সংখ্যা আছে তোমার 8, আর ধারের সংখ্যা হলো 12। এগুলো কিন্তু পরীক্ষায় আসবে, এগুলো খুব ভালো করে মনে রাখবে। যদি ভুলেও যাও কখনো, তাহলে কি করবে, তোমার এগুলো মনে মনে ভাবে, বা তোমার পেন্সিল বাক্সটা বা তোমার ইরেজারটা নিয়ে তল কাউন্ট করে নিলে, তাহলে আর কিন্তু ভুল হবে না। তাহলে তোমরা কিন্তু পরীক্ষা সেটা লিখে নিতে পারবে। এবার আসছে ঘনক। ঘনক কাকে বলে? এই শেপটাকে বলা হচ্ছে ঘনক। দেখো, তাহলে আমরা বলেছি ঘনবস্তুর 3টে প্রান্ত আছে, 3টে ধার আছে। এই যে দৈর্ঘ্য, প্রস্থ, আর এটা হলো উচ্চতা। নিচ থেকে যে হাইটটা, এটাকে হাইট বলে ইংরেজিতে, এই উচ্চতা সব দিকে কিন্তু সমান। ঘনকের সব দিকের সব ধারের দৈর্ঘ্য কিন্তু সমান, এটাকে বলা হচ্ছে ঘনক। অর্থাৎ যে ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবার মাপ কিন্তু সমান সমান, একই মাপের, সেই ঘনবস্তুকে বলা হবে ঘনক। তাহলে এই ঘনক এবং আয়তঘনের মধ্যে পার্থক্যটা কোথায়? বেসিক স্ট্রাকচারটা একই রকম, কিন্তু আয়তঘনের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব আলাদা আলাদা, ঘনকের 3টে দৈর্ঘ্যই সমান। তাহলে বৈশিষ্ট্য একই রকমের অনেকটা দেখতে লাগবে। যেমন এরও কিন্তু তোমার তলের সংখ্যা 6, ধারের সংখ্যা 12, আর শীর্ষবিন্দুর সংখ্যা 8। দুটোই সেম টু সেম। পার্থক্য কোথায়? ওই একটাই পার্থক্য, যে আয়তঘনের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আলাদা আলাদা হয়, কিন্তু ঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 3টে পরস্পরের সঙ্গে সমান মাপের হয়। এই ঘনকের উদাহরণ কি হতে পারে বলো? এরকম আকার, তোমরা কিন্তু যখন লুডো খেলো, লুডোর ছক্কার আকারটা কিন্তু এরকম হয়, তোমরা দেখবে বাড়িতে লুডো থাকলে। এবার আমরা আসবো চতুস্থলক। চতুস্থলক মানে চতু মানে হলো 4, চতুর্ভুজ মানে হলো 4টে বাহু, এরকম চতুস্থলক মানে 4টে তল। এখানে তলের সংখ্যা কটা দেখো, আমি ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। অনেকটা সিঙ্গারা টাইপের, দেখ সিঙ্গারা এরকম হয়। কটা তল আছে আমি কাউন্ট করছি, দেখো 1 2 3, 1 2 3, 3টে হলো, 3টে আঙুল দিয়ে ধরে আছে, আর তলার দিকটা একটা 4, 4টে তল। যে ঘনবস্তু 4টি তল আছে তাকেই বলা হবে চতুস্থলক। এবং চতুস্থলকের তলের সংখ্যা হচ্ছে
তোমার এই যে ভূমিতে যেটা বসিয়ে দিচ্ছি, যেখানে টেবিলের উপর যে বসিয়ে দিলাম, তাহলে যে অংশটা দিয়ে বসে থাকছে এই অংশটাকে বলা হচ্ছে ভূমি। তাহলে ভূমির ধারের সংখ্যা কটা আছে? 3টে। তার সঙ্গে 1 যোগ করো, ততগুলো হবে তোমার তলের সংখ্যা 4টে। 1 2 3 আর একটা 4 মিলে গেল। আর বাহুর সংখ্যা কটা হবে? এই যতগুলো এখানে বাহু আছে ইন্টু 2 হবে, মানে 2 দিয়ে গুণ করে দাও, তাহলে ততগুলো বাহু হবে, মানে ধার হবে। দেখো হচ্ছে কি না? এখানে 3টে আছে, একটা ধার, দুটো ধার, 3টে ধার। ওকে, এখানে আরও 3টে, 1 2 3, টোটাল 6টা ধার থাকছে। মানে এগুলো হলো চতুস্থলকের বৈশিষ্ট্য। এবার যেটা পড়ছি সেটা হলো গোলক। আচ্ছা, বহুতল হতে পারে। এবার দেখো, চতুস্থলকের যেমন 4টে তল আছে বলে এর নাম চতুস্থলক, সেরকমভাবে দেখো এখানে একটা ঘনবস্তু নিয়েছি আমি, সুষম ঘনবস্তু, তা দেখো অনেকগুলো তল আছে। তাহলে এইগুলোকে আমরা শুধু বহুতল বলেই কিন্তু ছেড়ে দেবো। দেখো অনেকগুলো তল দিয়ে কিন্তু এই ঘনবস্তুটা তৈরি হয়েছে। যেমন এটা আছে, এখানে আর একটা আছে, দেখো এখানে অনেকগুলো তল আছে। কটা আছে? এদিকে 4টে 4টে 8টা তল আছে। এখানে আরও অনেক বেশি আছে। এটা যেহেতু 4টে, ওই জন্য এর বলছি চতুস্থলক। আর বাদ বাকিগুলোকে আমরা এক কথায় বহুতল বলেই ছেড়ে দিচ্ছি, পলিহেড্রন। এবার আমরা পড়ব গোলক। গোলক মানে যেন বলের আকার, পুরো রাউন্ড শেপ, ঠিক আছে? এগুলোকে আমরা বলছি গোলক, মানে স্ফিয়ার। মানে যে ঘনবস্তুর আকার বা আকৃতি গোল তাদেরকে গোলক বলে। কী কী উদাহরণ? এরকম কী কী দেখতে পাও? বলে মাত্র দেখতে পাই, হ্যাঁ, সেটা মার্বেলও হতে পারে, ফুটবল হতে পারে, ক্রিকেট বল, যে কোনো ধরনের বল, গুলি, এগুলোকে বলা হবে তোমার গোলকের উদাহরণ। এই গোলক আবার দুরকম হতে পারে, ফাঁপা হতে পারে। তোমরা যে প্লাস্টিকের বলগুলো নিয়ে খেলো, সেই প্লাস্টিকের বলে কিন্তু ভিতরটা ফাঁপা থাকে, ফুটবলের ভিতরে ফাঁপা থাকে। আবার কিছু কিছু বল নিরেটও হয়, যেমন এই বলটা নিরেট, পুরোটা কাঠের, ভিতর বাইরে পুরোটাই কাঠের। তাহলে এটা হলো নিরেট বল। তাহলে এরকম যার ভিতরের কোনো ভিতর অংশ ফাঁকা থাকে না, পুরোটাতেই পদার্থ দিয়ে ভর্তি থাকে, সেটাই হলো তোমার নিরেট বল। আর যার ভিতরটা ফাঁপা থাকে, সাধারণত ধাতব বা প্লাস্টিক দিয়ে তৈরি হয়, সেই ধরনের গোলককে বলা হবে ফাঁপা গোলক। দুটোরই উদাহরণ তোমরা ভালো করেই জানো। খেলার বল হলো ফাঁপা গোলক, ফুটবল, এক কথায় বললে ফুটবল বললেই ভালো হয়, ফুটবল হলো ফাঁপা গোলক। আর ক্রিকেট বল বা টেনিস বল, এইগুলো হচ্ছে তোমার নিরেট গোলকের উদাহরণ। এবার বলছি আমরা চোঙ বা বেলন। চোঙ বা বেলন আমরা যখন পড়ছি, এই ধরনের আকারকে বলা হবে চোঙ। কীরকম? এই দেখো, পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখছি, তো অনেক কিছু বস্তুর সঙ্গে তোমরা রিলেট করতে পারবে। এই দেখো, এই ধরনের আকার মানে কীরকম? এটা পুরোটা রাউন্ড কার্ভ, ঠিক আছে, মানে বাঁকানো টাইপের। এই তলাটা কিন্তু স্ট্রেট এবং সার্কেল, মানে বৃত্ত টাইপের। এটা দেখো বৃত্ত, এবং এটা এইভাবে কিন্তু বসিয়ে রাখতে হয়। এটা অবশ্যই ঘনবস্তু, কিন্তু এটার আলাদা করে দৈর্ঘ্য প্রস্থ মাপা হয় না, উচ্চতাটা মাপা হয়। আর এখানে যে বৃত্ত অংশটা আছে, এই একদম মানে মাঝের বিন্দু থেকে এই সাইডের দৈর্ঘ্যটা মাপা হয়। এই দুটো দিয়ে এর বৈশিষ্ট্য প্রকাশ করা হয়। যে কোনো সিলিন্ডার বা চোঙের আমরা কী ধরনের চোঙ বলতে গেলে আমাদের দুটো জিনিস জানতে হয়। যে তলায় যে সার্কেলটা আছে, এর রেডিয়াস বা ব্যাসার্ধ জানতে হয়, সেটা আমরা যখন সার্কেল করবো তখন জানতে পারবে। আর এটা এইভাবে বসিয়ে দেওয়ার পর এই ভূমি থেকে টোটাল যে উচ্চতা একদম শেষ অবধি, এটা হলো এর হাইট বা উচ্চতা। দেখো এই দুটোই বেলন, কিন্তু এর উচ্চতা বেশি, এর উচ্চতা কম। তাহলে এই বেলনের বৈশিষ্ট্যগুলো কি হবে?
বৈশিষ্ট্য কটা তল আছে দেখো, 1 2 আর এটা পুরোটা মিলে একটা তল 3। তাহলে চোঙ বা বেলনের তলের সংখ্যা হলো 3। আর বেলনের তলের সংখ্যা 3 হলে আর এর ধারের সংখ্যা কটা আছে দেখো, তাহলে এটা কি একটা ধার, এটা একটা ধার আর এটা একটা ধার, তাহলে কটা ধার হলো, দুটো ধার। তাহলে আমাদের তলটি মানে এই যে পার্শ্বতল, মানে পাশের এই যে তলটা, এটা একটা বাঁকানোর মতো, তো এই জন্য এটাকে বলা হয় বক্রতল। আর এই যে দুই প্রান্ত কিন্তু সমতল, দেখো সুন্দর বসে যাচ্ছে, মানে সমতল। আর এরকম চোঙের উদাহরণ কি কি হতে পারে, লোহার রড, জলের পাইপ, এরকম আকার তোমরা বুঝতে পারছো। তোমাদের পেন, এই পেনটা দেখো, এই পেনটা বডিটা কিন্তু দেখো, বডি বা ক্যাপ দুটোই কিন্তু এই শেপটা কিন্তু বা আকারটা হলো কিন্তু সিলিন্ডার বা চোঙ বা বেলন। এরকম আরও উদাহরণ তোমরা পেয়ে যাবে, যেমন এটা বেশ ঘন বস্তু, দেখো এটা এই বডিটা বা ক্যাপটা সবই কিন্তু তোমার শেপটাকে বলা হবে চোঙ। এটা একটু আলাদা, এর এই প্রান্তটা ফাঁকা আর এই প্রান্তটা তোমার কভার করা আছে, হতেই পারে, কিন্তু বাদবাকি স্ট্রাকচারটা কিন্তু একই রকম লাগছে না। তাহলে এটা হলো তোমার চোঙ বা বেলন বা এক কথায় বলি, ইংরেজিতে বলি সিলিন্ডার। এখানে অনেকগুলো সিলিন্ডার নিয়ে কিন্তু এই বোতলটা কিন্তু বানানো হয়েছে, একটা পার্ট, দুটো পার্ট, তিনটে পার্ট, এটা হলো অনেকগুলো পার্ট নিয়ে অনেকগুলো সিলিন্ডার, বিভিন্ন মাপের সিলিন্ডার বসিয়ে কিন্তু এটাকে বানানো হয়েছে। এবার এরকম চোঙ অনেক রকমের হতে পারে, এটা যেমন নিরেট কাঠের তৈরি, এরকম ফাঁপা চোঙও হতে পারে। আমি এক্ষুনি দেখালাম ফাঁপা চোঙ, এই যে এর ভিতরটা দেখো ফাঁকা, তাহলে এরকম ফাঁপা চোঙ কোথায় পাচ্ছি, ক্যাপে পাচ্ছি এরকম, বা জলের পাইপে তো ভিতরটা ফাঁকা থাকে, কিন্তু দেখো এরকম রাউন্ড শেপে থাকে, একটা বক্রতল থাকে। তাহলে আমি জলের পাইপ হলো ফাঁপা চোঙের উদাহরণ দেব। আর যদি তোমার সলিড বা নিরেট চোঙের উদাহরণ দেয়, তাহলে কি বলবো, তোমার হচ্ছে লোহার রড বা যে কোনো তার, এগুলো হচ্ছে বা স্প্রিং, এগুলো সবই কিন্তু নিরেট চোঙের উদাহরণ আসছে। এর পরবর্তী যে স্ট্রাকচারটা আমরা করবো সেটা হলো এটা। কীরকম শেপটা দেখো, এই তলাটা কিন্তু দেখো এরকম সার্কেল চোঙ বা বেলনের মতোই দেখতে, কিন্তু এর গাটাও বক্রতল, কিন্তু আর একটা প্রান্ত কিন্তু এরকম নয়, চোঙে যেরকম ছিল দুই প্রান্ত একই রকম দেখতে, এটা কিন্তু সেটা নয়। এটা তলাটা রাউন্ড দিয়ে শুরু হয়েছে, ঠিক আছে, কিন্তু এটা আস্তে শুরু হয়ে 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 একটা বিন্দুতে পরিণত হয়েছে। একে চোঙ বলে। চোঙের সংজ্ঞাটা কিন্তু তাই, যে নিচেরটা গোলাকার বৃত্তাকার, তারপরে সেই আকারটা সরু হতে 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 একটা বিন্দুতে পরিণত হয়েছে, এই শেপটাকে বলা হবে তোমার চোঙ, শঙ্কু বা কোণ বলে। এরকম কোণ শেপ তোমরা রিয়েল লাইফে অনেক দেখেছো। আইসক্রিমের কোণ তো তোমরা জানো, আইসক্রিমে যে কোণগুলো বিক্রি হয় ফাঁপা থাকে, অবশ্যই এটা নিরেটটা ফাঁপা থাকে, তার ভিতরে আইসক্রিম ঢোকানো হয়। তাহলে আর কী হয়, তোমার কলার মোচার যে অগ্রভাগ, সেটা হচ্ছে তোমার কিন্তু কোণের উদাহরণ। আর কি কোণের উদাহরণ হতে পারে, যে পেন্সিলের যে কাটা অগ্রভাগটা, এই যে পেন্সিল, এটাকে আমি কেটে শুধু এই ডগাটুকুর কথা ভাবো, পুরোটা পেন্সিলটা না, শুধু এই ডগাটুকুর কথা ভাবো, এটাও কিন্তু শঙ্কুর উদাহরণ। তাহলে শঙ্কুর উদাহরণ তোমরা যদি চাই এইগুলো যে কোনো একটা দিয়ে দেবে, একটা বা দুটো চাই কোনো দেবে। শুধু পেন্সিল কেন, পেনেরও অগ্রভাগটা দেখো, এটাও তো দেখো সরু সুচালো, রিজনটা গোল আর সরু হতে 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 একটা বিন্দুতে পরিণত হয়েছে। তাহলে এটা হলো তোমার একটা উদাহরণ হিসেবে তোমরা ব্যবহার করতে পারো। এবার যেটা পড়াবো সেটা হলো পিরামিড। আমরা একটু আগেই পড়লাম, এটাকে আমরা বলছি চতুস্তলকও কিন্তু টাইপ অফ পিরামিড, এটাও কিন্তু পিরামিড বলা যায়, অবশ্যই বলা যায়। তাহলে পিরামিড কাকে বলে, পিরামিড হলো তোমার একটা যে ভূমির শেপটা, ভূমির আকারটা ত্রিভুজাকার হতে পারে, চতুর্ভুজাকারও হতে পারে। এটা যখন ভূমিতে বসে যাচ্ছে, এই ভূমির দেখো এর গাটা কিন্তু এর যে পৃষ্ঠদেশটা কিন্তু তোমার কিন্তু সমতল, এটা সমতল। এই কোণে কিন্তু সেটা হচ্ছিল না, এই পৃষ্ঠদেশটা কিন্তু গোলাকার বক্রতল,
কিন্তু এর গাগুলো কিন্তু সমতল, আর বাদ বাকি একই। দেখো এটা সরু হতে 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 সব প্রান্তগুলো একটা শীর্ষবিন্দু দেখো একটা বিন্দুতে পরিণত হয়েছে এটার মতো। কিন্তু এর পৃষ্ঠদেশটা হচ্ছে বক্রতল, এগুলো পৃষ্ঠদেশগুলো বক্রতল নয়। তাহলে পিরামিডে আমি সংজ্ঞাতে কি বলবো, যেসব ঘনবস্তুর তলদেশ ত্রিভুজাকার বা চতুর্ভুজাকার কিংবা বহুভুজাকারও হতে পারে, অনেকগুলো এরকম পার্ট থাকতেই পারে, কিন্তু তার এই যখন উপরের দিকে যাচ্ছি এই অগ্রভাগটা সরু হতে 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 একটা বিন্দুতে পরিণত হয়েছে, তাকে আমরা পিরামিড বলবো। তাহলে শঙ্কুর তলদেশটা কিন্তু সবসময় বৃত্তাকার, কিন্তু পিরামিডের তলদেশ ত্রিভুজাকার হতে পারে, চতুর্ভুজাকার হতে পারে, বা এর চেয়ে বেশি বাহু থাকতে পারে, পঞ্চভুজাকারও হতে পারে, কিন্তু এর অগ্রভাগ সরু হতে 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 একটা বিন্দুতে পরিণত হচ্ছে, তাকে আমরা বলবো পিরামিড। তাহলে চতুস্থলকও কিন্তু একটা পিরামিড। তাহলে এটা আলাদা নাম দেওয়া হয়েছে একটা চতুস্থলক, কিন্তু এটাকে আমি পিরামিডও বলতে পারি। কিন্তু শর্ট প্রশ্নে আসতে পারে যে চতুস্থলকের আর একটা নাম কি, তখন তোমাদের বলতে হবে পিরামিড। বা আমি এমন প্রশ্ন করতে পারি পিরামিডের তলদেশের আকার কি কি হতে পারে, তুমি বলবে ত্রিভুজাকার হতে পারে, চতুর্ভুজাকার হতে পারে, বা বহুভুজাকারও হতে পারে। তাহলে পিরামিডের তল সংখ্যা কটা হবে দেখো, ত্রিভুজাকৃতি যদি পিরামিড হয় তাহলে তোমার তলের সংখ্যা হবে 4টি। চতুস্থলক আমি একটু আগে পড়িয়েছিলাম, চতুস্থলক 4টি তল, তাহলে এর 4টি তল। বা এটা তলের সংখ্যা কত, টোটাল 5টা। চতুর্ভুজাকৃতি পিরামিডের তলের সংখ্যা হবে 5 + 1, যেটা হয় ফর্মুলা যেটা আছে। এবার আমি আসবো প্রিজম। আর পিরামিড কোথায় দেখা যায় তোমরা জানো, পিরামিড নামটা এসেছে কেন? এই যে পিরামিড তোমার হচ্ছে মিশর দেশে পিরামিড আবিষ্কার হয়েছে জানো, পিরামিডের দেশ। ওখানকার পিরামিডগুলো এরকমই দেখতে হয়, শুরু হতে হতে পাথর দিয়ে দিয়ে বানিয়ে একটা অগ্রভাগটা একটা বিন্দুতে পরিণত হয়েছে। এবার আমরা করব সেটা হলো প্রিজম। এবার আমরা করব প্রিজম। প্রিজমটা কীরকম দেখতে দেখো, চারকোনার মতো মনে হচ্ছে, কিন্তু আসলে সেটা নয়। আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, দেখো কতটা আইডিয়া করতে পারছো। এই দেখো, এই দুই প্রান্ত একই রকম দেখতে। এই দুই প্রান্তটা দেখো ত্রিভুজাকার, মানে 3টে সাইড আছে ত্রিভুজাকার, আর এই তলগুলো এই ধারগুলো পরস্পরের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। ধারগুলো সবই কিন্তু আয়তক্ষেত্রের আকার, দেখো আয়তক্ষেত্রের আকার সবগুলো একটা, এই শেপটাকে আয়তক্ষেত্র বলে। হ্যাঁ, এই যে দৈর্ঘ্য প্রস্থ দুটো আলাদা আলাদা চারকোনা শেপটাকে আমরা বলছি। এবং এই কোণগুলো এরকম সুন্দর কর্নার হবে, 90 ডিগ্রি বা সমকোণ এটাকে বলে, তাহলে এটাকে আমরা বলছি আয়তাকার। এই প্রিজমের এই তলগুলো কিন্তু কীরকম কীরকম শেপের হতে পারে, দুই প্রান্ত ত্রিভুজাকার হতে পারে, আর পৃষ্ঠদেশ কিন্তু সবসময় আয়তাকার হবে। আর দুই প্রান্ত ত্রিভুজাকারও হতে পারে দেখো, বা বহুভুজাকারও হতে পারে। এখানে কটা আছে দেখো, এখানে কটা ধার আছে, 1 2 3 4 5 6, 6টা ধার আছে। এই প্রিজমটার কটা আছে, 3টে আছে, দুটোই কিন্তু প্রিজম। বোঝা গেছে, দুটোই কিন্তু প্রিজম। এবার প্রিজমের তলদেশ ত্রিভুজাকার হতে পারে বা যে কোনো বহুভুজাকার হতে পারে, কিন্তু এর পৃষ্ঠদেশ হবে কিন্তু সবসময় আয়তাকার বা বর্গাকারও হতে পারে। এটা যদি একটু সাইজটা ছোট হয়ে যায়, এতটা হয়, তাহলে কি অটোমেটিক্যালি প্রিজমটার সাইডটা তোমার কি হয়ে যাচ্ছে, বর্গাকার হয়ে যাচ্ছে।
প্রিজমের বৈশিষ্ট্যকে আমরা কি পড়তে পারি, কি বলছি দেখো, এই প্রিজমের পার্শ্বতলগুলি কিন্তু পরস্পর সমান। এই তলটা যেরকম, এর পাশের তলটাও কিন্তু সেম টু সেম হবে, সেম টু সেম, কোনোটা ছোট বড় এরকম হবে না কিন্তু। তুমি এই প্রিজমটার কথাও যদি ভাবো, দেখো প্রত্যেকটা তল কিন্তু একই রকমের, এটা হতেই হবে, না হলে কিন্তু আমরা সেটাকে প্রিজম বলতে পারবো না। ঠিক আছে, আর কি হতে পারে, যে কোনো একটি প্রান্ত তল খাতার বা টেবিলের উপর যদি আমি এভাবে বসিয়ে দিই, তাহলে একটা বসিয়ে এরকম যদি আমরা একটা আঁকি, এরকমভাবে পেন্সিল দিয়ে আমরা যদি খাতার উপর রেখে আঁকি, তাহলে তলায় কি একটা বহুভুজ আকার আমরা কিন্তু আকার পাবো, ত্রিভুজ বা বহুভুজের একটা কিন্তু আকার আমরা পাবো। আর এটা হলো তোমার প্রিজমের বৈশিষ্ট্যগুলো, তোমরা পড়বে, এই মেন মেন বৈশিষ্ট্যগুলো পড়বে, সব বৈশিষ্ট্যগুলো পড়া দরকার নেই, আমি যেগুলো যেগুলো বললাম সেগুলো পড়বে। তাহলে আমাদের সুষম বহুভুজ কাকে বলে আর একবার বলে নিই। সুষম বহুভুজ যার আকার সামঞ্জস্যপূর্ণ। এরকম সুষম বহুভুজ আমাদের সিলেবাসে কী কী আছে? 1 নম্বর হলো দেখো আয়তঘন। আয়তঘন এর উদাহরণ পড়বে, এর বৈশিষ্ট্যগুলি পড়বে। তারপরে আমরা পড়লাম ঘনক, ঘনকের বৈশিষ্ট্যগুলো পড়বে, বা আয়তঘন ঘনকের মধ্যে পার্থক্য কী, দু একটা পার্থক্য আছে সেগুলো পড়বে। তারপরে আমরা পড়েছি কোণ, পড়েছি কোণ, কোণের সংজ্ঞা পড়বে, কোণের বৈশিষ্ট্য পড়বে। তারপরে আছে সিলিন্ডার বা চোঙ, চোঙের প্রকারভেদ, চোঙ কাকে বলে, চোঙের বৈশিষ্ট্য সেগুলো পড়বে। তারপরে আমরা পড়লাম পিরামিড, পিরামিড পড়েছি, পিরামিড কাকে বলে, পিরামিডের ভূমি আকার কী কী হতে পারে, চতুর্ভুজ আকার হতে পারে, ত্রিভুজ আকার হতে পারে, হ্যাঁ, বা এর চেয়েও বেশি বাহুযুক্ত আকারও হতে পারে, মানে বহুভুজ আকার হতে পারে পৃষ্ঠ, কিন্তু এটা শুরু হতে হতে একটা বিন্দুতে পরিণত হবে। তারপরে আমরা পড়েছি কোণ বা শঙ্কু, আমরা পড়লাম প্রিজম, একটা প্রিজম, এই আর একটা প্রিজম। প্রিজমের বৈশিষ্ট্যগুলো পড়বে, কাকে বলে পড়বে, তাহলে পরীক্ষায় সব প্রশ্নের উত্তর